সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আজকে আমরা আলোচনা করব বিনিয়োগে আস্থা ফিরবে কিভাবে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি আছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন এম.এস. সিদ্দিকী, অর্থনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসে। আমরা আজকে আসলে বিনিয়োগ নিয়ে আলোচনা করতে চাই। বিনিয়োগে আস্থার সংকট অনেক লম্বা সময় ধরে আসলে চলছে। তো বর্তমানে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, এবং বিনিয়োগ আস্থার সংকট সবচেয়ে বেশি কোথায় রয়েছে? শুরু করা যাক একটা তথ্য দিয়ে, পুরনো তথ্য। সেটা হচ্ছে বাংলাদেশ অরিজিন একজন বিশেষজ্ঞ, উনি অস্ট্রেলিয়া থেকে $32 বিলিয়ন ভারতে বিনিয়োগ করবেন। উনি ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। আর কেন আমাদের একজন নাগরিক $32 বিলিয়ন আমাদেরকে যদি বিনিয়োগ করতে হয়, $2 বিলিয়ন করেও যদি হাইয়েস্ট এখন বিনিয়োগ আমাদের দেশে 16 বছর লাগবে, সেই টাকাটা বাংলাদেশে কেন বিনিয়োগ করলেন না এই ভদ্রলোক? তো তার মানে ভদ্রলোককে আমি তো বলতে চাই যে বাংলাদেশে প্রায় 2-3 মাস পর পরই আমাদের বিনিয়োগ বোর্ড বিডা দেশে বিদেশে শুধু সেমিনার করে। তো আমার মনে হয় আমাদের পরবর্তী সেমিনার হওয়া উচিত যে বাংলাদেশে একটা সেমিনার হবে, ওইখানে বক্তা থাকবে একজন, ওই ভদ্রলোক, আর শ্রোতা থাকবে সেখানে বাংলাদেশের যত মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, পলিসি মেকার, বিডার চেয়ারম্যান থেকে শুরু করে যত পণ্ডিতরা আছে বাংলাদেশে সবাই সেখানে থাকবে, এবং সে বলবে কেন সে $32 বিলিয়ন বাংলাদেশে ইনভেস্ট না করে ভারতে করতে গেছে। এটার ভিতর দিয়ে এখন আপনি কারণ জিজ্ঞেস করেছেন, কারণগুলো যদি ভদ্রলোককে জিজ্ঞেস করা যায় উনি যেটা বলবেন, উনি তো ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, বাংলাদেশের কোনো অফিসারের সাথে উনি দেখা করতে পারবেন না। উনি যদি বিডাতে যান, বিডাতে গেলে যদি বলে আমি তো বিনিয়োগ করতে আসছি, 1 ঘন্টা বসিয়ে রেখে দেখা করার পরে উনি বলবেন এটা তো আমাদের সাবজেক্ট না, ওইটা আইটির যে অফিস আছে সেখানে আপনাকে যেতে হবে। সেটার অফিস কোথায়? সেটার অফিস অন্য একটা বিল্ডিংয়ে। আচ্ছা, পাওয়া গেল। তার মানে আমার প্রথম দিন নষ্ট হয়ে গেল। সে ভদ্রলোক আসার পরে, অর্থাৎ আমরা কার কাছে যাব? আমাদের বিনিয়োগ অনুমোদন করে এরকম 6টা সংস্থা আছে। অবশ্য কদিন আগে 6টা সংস্থাকে একাত্র করার জন্য একটা ক্যাবিনেটে একটা সিদ্ধান্ত হয়েছে। এটা ইন্টারিম গভর্নমেন্টের সিদ্ধান্ত, এটা একটা ভালো সিদ্ধান্ত। একটি মানুষকে বিদেশ থেকে এসে যদি 6টা ডিপার্টমেন্টে ঘুরতে হয়, কে তাকে পারমিশন দেবে এটা বোঝার জন্য, তাহলে তো তার 6 দিন চলে গেল এই ট্রাফিক জ্যামের এই ঢাকা শহরে। সুতরাং অবস্টাকেল বিজনেসের শুরুতে বাংলাদেশে আসার পরে এয়ারপোর্টেই ধাক্কা, তারপরে যখন খুঁজে বের করলাম যে আইটির যারা রেগুলেটর তাদের কাছে গেল, যাওয়ার পরে তারা বলবে যে আপনাকে এই পারমিশন নিতে হবে, ওই পারমিশন নিতে হবে, 30 থেকে 40টা পারমিশন নিতে হবে। এখন এই 30 থেকে 40টা পারমিশন নিতে আমাদের, এবং প্রত্যেকটা পারমিশনের ভ্যালিডিটি হচ্ছে, লাইসেন্সের ভ্যালিডিটি হচ্ছে 1 বছর, এর চেয়ে বেশি দেওয়া হয় না। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে আমদানি রপ্তানি লাইসেন্স থেকে শুরু করে যত ধরনের পারমিশন আছে কোনোটাই 1 বছরের বেশি ভ্যালিড থাকে না। এখন 35টা, একটা গবেষণায় দেখা গেছে যে আমাদের দেশে কোনো কোনো পারমিশন নিতে 2 বছরের মতো লেগে যায়। এখন আমি একটা পারমিশন নিয়ে দ্বিতীয় পারমিশন বা তৃতীয় পারমিশন যখন নিতে যাব, তখন আমার প্রথম পারমিশনটার একটা ভ্যালিডিটি এক্সপায়ার করবে। তার আমি সারা জীবন শুধু পারমিশনই নিতে থাকবো। এই যে এত দায়িত্বহীনতার অভাব, এত সংস্কার প্রয়োজন, যে কেন হচ্ছে না? আমরা করছি না, যারা করেন তারা এটা বুঝেন না। উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না? সেই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, আমি অথরাইজ না। তবে আমি বুঝি ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমাদের দেশের পলিসি মেকারদের ধারণা যে সবকিছু ছেড়ে দিলে আমার নিয়ন্ত্রণ যদি না থাকে, কারণ আমাদের দেশে সবাই নিজেকে দেশপ্রেমিক ভাবে, রাজনীতিবিদরা ভাবে যে আমরা ছাড়া বাকি সব লোক খারাপ, আমলারা ভাবে আমরা ছাড়া বাকি সব লোক খারাপ। তো এখন এই দুইটা পক্ষই তো এটা রেগুলেট করে, এবং তারা ভাবে যে সবকিছু আমার নিয়ন্ত্রণে রাখতে হবে। এটা একটা হচ্ছে যে খুব অতি দেশপ্রেমিক, আর দ্বিতীয় হচ্ছে যে আরেকটু একটু আস্তে করে বলতে হয় দুর্নীতি, নাহলে তো টাকা আহরণ করা যায় না। তো এই এবং কতগুলো জিনিস আছে তারা বোঝেই না। একজন এন্টারপ্রেনারকে যদি সারাদিন বসিয়ে রাখে দেখা করার জন্য, একজন সচিবের বেতন কত? 1 লক্ষ টাকা। তার একদিনের বেতন কত? সবকিছু মিলিয়ে আমি যদি 25,000 টাকাই ধরি, 30,000 টাকাই মনে করি,
একজন এন্টারপ্রেনার একদিন যদি কোনো কাজ না করে সরকারি অফিসে বসে থাকে, তার লস, ন্যাশনাল লস হচ্ছে কমপক্ষে 10 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা। তো যিনি তাকে বসিয়ে রাখলেন, দেখা করছে না আমলারা বা রাজনীতিবিদরা, তারা তো নিজেরাই বুঝে না যে কাকে বসিয়ে রেখেছেন, সে তো আমার দেশের জন্য কাজ করে। তার মানে আমি কয়টা বললাম, দেখা করার সময় নষ্ট হয়, আইডেন্টিফাই করে। এক্ষেত্রে তো কঠোর মনিটরিং এর প্রয়োজন। মনিটরিং না, ডিরেগুলেশন করতে হবে। আমাদের দেশের যত আইন, যত পারমিশন, এই যে আমি 30 থেকে 40টা পারমিশনের কথা বললাম, সেটাকে 1-2টা পারমিশনে কমিয়ে আনতে হবে। আমি ট্রেড লাইসেন্সে, আমি এই দেশের ঢাকা শহরে বিজনেস করবো, আমাকে একটা ট্রেড লাইসেন্স নিতে হবে। এইটার নাম লাইসেন্স কেন? যখনই বলে লাইসেন্স, তখন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা মনে করে, বাবারে আমি লাইসেন্স দিয়ে দিচ্ছি, বিজনেস করে তো সে কোটি কোটি টাকা ইনকাম করে, আমি কিছু আদায় করে নেই। এইটাকে আমি একবার প্রস্তাব করেছিলাম যে ট্রেড লাইসেন্স বলে কোনো শব্দই থাকবে না, এটা হচ্ছে মিউনিসিপাল ট্যাক্স, লোকাল গভর্নমেন্টের ট্যাক্স। আমি যে এলাকার বিজনেস করবো, সে এলাকার লোকাল গভর্নমেন্টকে আমি একটা ট্যাক্স দেবো, কারণ আমি বিজনেস করবো। সাইনবোর্ড লাগাইলেও কিন্তু ট্যাক্স দিতে হয়। একটা ব্যবসা প্রতিষ্ঠান ঢাকা শহরে যে সাইনবোর্ড লাগায়, সেটার জন্য সিটি কর্পোরেশনকে ট্যাক্স দিতে হয়। লাইসেন্স, তথাকথিত লাইসেন্স নিলেও নিতে হয়। তো এখন আমি যদি বলি যে আপনাদের এত ঝামেলার কি দরকার, আপনারা আমার থেকে ট্যাক্স হিসাবে আপনার অ্যাকাউন্টে জমা দিয়ে দিলাম, আমি 2000 টাকা জমা দিয়ে দিলাম, আমার কাছে যে মানি রিসিটটা থাকলো সেটাই লাইসেন্স। এটা তো অনুমোদনের কোনো ব্যাপার তো নাই। তো আমরা ওইটা কমিয়ে ফেলতে পারি। এইরকম অনেক লাইসেন্স, যেমন আমদানি লাইসেন্স, রপ্তানি লাইসেন্স, এগুলো 1 বছরের জন্য কেন দেওয়া হয়? এটা একসাথে 5 বছরের জন্য লাইসেন্স কেন দেওয়া হয় না? তাহলে আমার 5 বার যেতে হয় না, আমার কাজ কমে যায়। তারপর পারমিশনের প্রয়োজন কি? আমি আমি একটা বিজনেস প্রতিষ্ঠান করলাম, আমার মেশিন এসে কোটি কোটি টাকা, শত শত কোটি টাকার মেশিন বসালাম, আমি এখন র মেটেরিয়ালস ইম্পোর্ট করবো, আমাকে বলে তোমাকে লাইসেন্স নিতে হবে। আমি তো র মেটেরিয়ালস 100 কোটি টাকা, 200 কোটি টাকা র মেটেরিয়ালস এনে সেটা খেয়ে ফেলবো না, অথবা কর্ণফুলী নদীতে ফেলে দিব না, সেটা আমি উৎপাদনে খরচ করব, আমার টাকা দিয়ে আমি আমদানি করছি। তো আমি আপনার থেকে পারমিশন নিতে হবে কেন? এই চ্যালেঞ্জগুলো করার মতো মানুষ আমাদের দেশে নাই। আমরা চ্যালেঞ্জ করি না, যার জন্য 100 বছর আগে যে বা ব্রিটিশ আমলের যে নিয়ম, যে ব্রিটিশ সব কিছু নিয়ন্ত্রণে রাখতো। এই দেশের লোকরা খারাপ, এই দেশের লোকরা মিথ্যা কথা বলে, এই দেশের লোকেরা দুর্নীতিবাজ, এদেরকে শাসনে রাখতে হবে, এদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এটাই হচ্ছে কনসেপ্ট ছিল ব্রিটিশদের, শাসন করার, এই দেশ শাসন করার, যে সবকিছু নিয়ন্ত্রণে থাকবে, কোনো কিছুই আমাদের পারমিশন ছাড়া করতে পারবে না। এই এখন থেকে 30 বছর 35 বছর আগে সাউথ আফ্রিকাতে যখন হোয়াইট শাসন ছিল, ব্রিটিশদের শাসন ছিল, তখন একজন নাগরিক এক শহর থেকে আরেক শহরে যেতে হলে ম্যাজিস্ট্রেটের লিখিত পারমিশন নিতে হতো, এত কড়া ছিল। তো আমাদের দেশে হয়তো জনগণের এক শহর থেকে আরেক শহরে যাওয়ার পারমিশন নিতে হয় নাই, আমরা রক্ষা পেয়েছি। কিন্তু কোনো বিজনেস অ্যাক্টিভিটি কিন্তু আমরা করতে পারি না, কোনো কিছুই লাইসেন্স আর পারমিশন ছাড়া আমরা করতে পারি না, তাদের অনুমোদন ছাড়া। সেই মানসিকতা কর্মকর্তাদের এবং রাজনীতিবিদদের সেই মানসিকতা রয়ে গেছে, এগুলোকে ত্যাগ করতে হবে। আপনি সংকটের কথা বলছিলেন, এখন যদি একটু জানতে চাই, দেশি বিদেশি বিনিয়োগকারীরা এখন বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি উদ্বিগ্ন কোন বিষয়গুলো নিয়ে? খুবই সহজ, যে কথাগুলো বলেছি। আমাদের দেশে কি কি সমস্যা, এটা কিন্তু ওরা আমাদের থেকে বেশি জানে। আপনি এখন ট্রেড কমিশনার অফিস ইউএস, আমেরিকান ট্রেড কাউন্সিল অফিসের ওয়েবসাইটে যান, ওরা প্রতি বছর একটা প্রতিবেদন আপলোড করে, সারা পৃথিবী সম্পর্কে করে, বাংলাদেশ সম্পর্কে করে। বাংলাদেশের সেই 70-80 পাতার রিপোর্ট আপনি দেখেন, ওরা এই সবগুলো কথা স্পষ্ট করে বলে দিয়েছে। এবং নতুন একটা কন্ডিশন যোগ হইলে তারপরের বছর সেটা আবার যোগ করে, একটা কন্ডিশন যদি কমে যায় সেটা আবার বাদ দিয়ে দেয়। সারা পৃথিবীর লোকের মুখস্থ, ওরা ওয়েবসাইটে যে এই জিনিসগুলো জানতে পারে। আর আমরা, আমাদের দেশের কর্মকর্তারা শত শত কোটি টাকা বিনিয়োগ করে, খরচ করে, সেমিনার করে, সেখানে সব অসত্য ভাষণ দিয়ে বসে থাকে। আমাদের এখানে এই সুবিধা আছে, আমাদের এখানে এই সুবিধা আছে, আমাদের ওয়ান স্টপ সার্ভিস আছে, আমাদের এইটার সুবিধা আছে, এরকম বিনিয়োগ করলে এত লাভ হবে। একটি শব্দ ওরা বিশ্বাস করে না। ওরা আমাদেরকে বলে, তোমরাই তো এই বিনিয়োগ করো না তোমাদের দেশে, তোমরা কেন বিনিয়োগ করো না?
বলো তোমরা, আমরা যখন সুপারিশ করি যে আসো আমাদের দেশে জয়েন্ট ভেঞ্চার করো, আমাদের দেশে বিনিয়োগ, তারপরে তোমরা কেন বিনিয়োগ করো না? যেই কারণে তোমরা বিনিয়োগ করো না সেই কারণে আমরা তোমাদের দেশে বিনিয়োগ করব না। এখন মাননীয় নেতাদের, মাননীয় কর্মকর্তাদের কাছে অনুরোধ, সবিনয় অনুরোধ, আপনারা বিদেশিদের কাছে বক্তৃতা শোনানোর কোনো দরকার নাই। বাংলাদেশে যারা ব্যবসায়ী আছে তারা কেন বিনিয়োগ করতে ভয় পায়, তাদের কেন কষ্ট হয়, এগুলোকে অ্যাড্রেস করেন। সাথে সাথে এই তথ্যগুলো বিদেশি বিনিয়োগকারীদের কাছে যাবে, তারা সেটা দেখবে, বুঝবে, তারপরে এই দেশে বিনিয়োগ করতে আসবে। আমরা আলোচনায় ফিরবো তবে একটি বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব এম.এস. সিদ্দিকী, এবার জানতে চাই, এই যে ব্যাংকিং খাতের প্রতি মানুষের আস্থা পুরোপুরি না ফিরলে আদৌ কি বিনিয়োগে আস্থা ফিরবে? ব্যাংকিং সেক্টরে যদি আস্থা না থাকে তাহলে ব্যাংকে টাকা জমা রাখবে না এদেশের মানুষ। ব্যাংকের হাতে যদি টাকা না যায় তাহলে ব্যাংক বিনিয়োগ করবে কোথায়? কারণ ব্যাংক বিনিয়োগ করবে মানে ব্যাংক লোন দেবে, এন্টারপ্রেনাররা বিনিয়োগ করবে। অ্যাট দি সেম টাইম ঋণ খেলাপির যে প্রায় 40%-এর উপরে, প্রায় 50%-এর মতো অলরেডি ঋণ খেলাপি হয়ে গেছে। খেলাপি ঋণের সমস্যা হচ্ছে, সেখানে যদি 1 লক্ষ কোটি টাকা খেলাপি হয়, ব্যাংকগুলোকে 1 লক্ষ কোটি টাকা আলাদা করে রাখতে হয় এই খেলাপি ঋণের লিস্টে। তার মানে 1 লক্ষ কোটি টাকা তো বিনিয়োগ করেছে, সেটা গেলই, ঋণ খেলাপি হয়ে গেল। আরো 1 লক্ষ কোটি টাকা রিজার্ভে রেখে দিতে হয়, এই টাকাটা বিনিয়োগ করতে পারে না ব্যাংক। সুতরাং ব্যাংকের বিনিয়োগ করার সক্ষমতাটা সীমিত হয়ে গেছে। এট দি সেম টাইম ব্যাংকের উপর যদি মানুষের আস্থা না থাকে তাহলে মানুষ তাদের টাকাটা উঠিয়ে নেবে। এখন এটা খুব জটিল এবং বিপজ্জনক অবস্থা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের জন্য। সুতরাং বিনিয়োগের সাথে যদি আপনি রিলেট করেন তাহলে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর বা ব্যাংকিং সেক্টরটা এই মুহূর্তে বিনিয়োগের জন্য আমরা আসলে বারবারই বলছি যে ব্যাংকগুলোর অবস্থা খুবই খারাপ, ভঙ্গুর অবস্থা রয়েছে, কিন্তু ব্যাংকগুলোকে সঠিক দিকে আনার ক্ষেত্রে কি কোনো উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে? এবং সেগুলো কি আদৌ কার্যকর কিনা? ইন্টারিম গভর্নমেন্ট অনেকগুলো স্টেপ নিয়েছে। 5টা ব্যাংককে একাত্র করে একটি ব্যাংক করে বিপদ কাটানোর চেষ্টা করছে। অনেকগুলো ব্যাংককে টাকা লোন দিয়ে, প্রণোদনা দিয়ে সেগুলো ঠিক রাখার চেষ্টা হচ্ছে। অনেকগুলো আইন পরিবর্তন করা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে আইন, সেই আইনটাকে পরিবর্তন করার জন্য একটা ড্রাফট করে রেখে দিয়ে গেছে। সেই ড্রাফটটা কিন্তু এখনো ধরা হচ্ছে না, এটা যেভাবে আছে ওইভাবে পড়ে আছে। সেকেন্ড জিনিস হচ্ছে যে একটা জিনিস করেছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আইনটাকে এই সরকার আবার নতুন করে ড্রাফট করে পাবলিকের মতামতের জন্য দিয়েছে, যে আপনাদের কি মতামত। এখন আমি আমার মতামত দিয়েছি। সেই আইনটা যদি করে তাহলে ব্যাংকে যে ঋণ খেলাপি আছে সেই ঋণ খেলাপিগুলো ওরা একটা কোম্পানির কাছে বিক্রি করে দেবে, ঋণটা বিক্রি করে দেবে। ওই যে একটু আগে আমি বলেছি 1 লক্ষ কোটি টাকার ঋণ খেলাপি হওয়ার কারণে আরো 1 লক্ষ কোটি টাকা রিজার্ভ করে রাখতে হয়েছে, ব্লক করে রেখেছে। এই নন পারফর্মিং লোনগুলোকে, খেলাপি ঋণগুলোকে যদি আরেকটা কোম্পানির কাছে বিক্রি করে দেয় তাহলে এই লক্ষ কোটি টাকাকে ফান্ড এনে তারা বিনিয়োগ করতে পারবে। এই সুবিধাটার জন্য যে লটা করেছে সেই লটা এখনো পার্লামেন্টে উঠে নাই। হয়তো এই সেশনে উঠবে কিনা জানি না, আগামী সেশনে উঠবে বলে আমি আশা করতেছি। উচ্চ সুদের হার কি এখন বিনিয়োগের সবচেয়ে বড় বাধা নয়? অনেক বড় বাধা, অনেক উচ্চ সুদের হার। এটাকে কমানো দরকার। এটাকে আবার কমানো যাচ্ছে না। এটাকে মার্কেট ডিমান্ড হচ্ছে সুদের হার কমুক, কিন্তু কমানো যাচ্ছে না, কারণ ইনফ্লেশন বেড়ে যাবে বলে সুদের হার কমানো যাচ্ছে না। কিন্তু এটা রেখে তো লাভ নাই। সরকার আবার যেভাবে বিনিয়োগ করে, সরকার যেভাবে খরচ করে টাকা, সরকার ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে বিভিন্ন জায়গায় খরচ করে, তো টাকা তো বাংলাদেশের মার্কেটে চলেই আসে। এটা শুধু ব্যাংকের মনিটারি পলিসি দিয়ে ঋণ ব্লক করে কোনো লাভ হবে না যদি না সরকার তার টাকা খরচ করার না কমায়। এবং এটার জন্য বাংলাদেশ ব্যাংকের যেটা করা উচিত, যেমন শ্রীলঙ্কাতে করেছে, তারা করেছে কি, যখন শ্রীলঙ্কায় একেবারে অর্থনৈতিক বিপর্যয় হলো তখন শ্রীলঙ্কান সেন্ট্রাল ব্যাংক শ্রীলঙ্কান গভর্নমেন্টকে বললো আমরা 1 টাকাও তোমাকে দিব না। সত্যি তারা কোনো টাকা দেয়নি। কিন্তু বাংলাদেশে তো বাংলাদেশ ব্যাংকের সে সক্ষমতাই নাই, কারণ তারা অর্থ মন্ত্রণালয়ের অধীনের একটা সংস্থা। সরকার যেটা বলে দেয় বাংলাদেশ ব্যাংক তাই করতে হয়।
যুক্তরাষ্ট্র ইউরোপের উপর নির্ভরতা কমিয়ে কি নতুন বাজার তৈরির ক্ষেত্রে কি অগ্রগতি হয়েছে? তেমন কোনো অগ্রগতি হয়নি। এইবার বাজেটে বলেছে যে আমরা গার্মেন্টসের বাইরে অন্য কিছুতে আমরা বন্ড লাইসেন্স দেব। এই 46 বছর পরে এতদিন পরে খেয়াল হলো যে আমরা শুধু গার্মেন্টস না, অন্য কিছু এক্সপোর্ট করা উচিত। আর গার্মেন্টসের উপরে যদি নির্ভরশীল হই তাহলে আমরাও ইউরোপ এবং আমেরিকার মার্কেটের বাইরে আসা আমাদের জন্য কঠিনই। তারপরে আবার উচ্চ কাস্টমস ডিউটির কারণে বন্ড লাইসেন্স ছাড়া একটা কোম্পানি এক্সপোর্ট করতে পারে না। তো ওইটা জিরো ট্যারিফে যতদিন না আসবো এবং বন্ড লাইসেন্স না নিয়ে দেশের ইন্ডাস্ট্রিগুলো যদি এক্সপোর্ট করতে পারতো, এক্সপোর্ট ওরিয়েন্টেড হতে পারতো, তাহলে আমরা ডাইভার্সিফাইড আমাদের হতো। আলোচনা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।